হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যামসার 10-এ। আজকে আমরা যে প্রিভিয়াস ইয়ার সিরিজটা চলছিল এটার মধ্যে আজকে যেই সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার নিয়ে এসেছি সেটা হচ্ছে কি হিস্ট্রি। এবং হিস্ট্রির 2016-এর কিন্তু পার্ট 1 কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং ভিডিওটা আপলোড করা হয়েছিল অনেক দিন আগেই, পার্ট 2 দেওয়া হয়নি। সো পার্ট 2 নিয়ে এসেছি আজকে। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা কোন জায়গায় আপনার ডাউট আছে বা কী সমস্ত জিনিস রয়েছে, ঠিক আছে। সো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলে রাখি, এই চ্যানেলে কিন্তু সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি এর প্রিভিয়াস ইয়ার রয়েছে এবং ডিটেল সলিউশন দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু আপনি যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনোটা সাবজেক্টেরই কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের সলিউশন দিচ্ছি, স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে এবং সলিউশন দিচ্ছি, ঠিক আছে। সো আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তাহলে দেখুন প্রথম যে কোশ্চেনটা আজকের, এটা শুরু করে দিই সলভ করা। বলেছে যে দ্য এইম অফ ভক্তি মুভমেন্ট ওয়াজ টু, তো ভক্তি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে। সো ভক্তি আন্দোলন বলতে এটা কোন ধরনের আন্দোলন বা কী আন্দোলন ছিল, এটা অ্যাকচুয়ালি আপনার ভক্তি যে আন্দোলনটা ছিল এটা অ্যাকচুয়ালি মধ্যযুগীয় ভারতের, ঠিক আছে, মানে মধ্যযুগের ভারতের একটি আধ্যাত্মিক এবং সামাজিক সংস্কার আন্দোলন, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এই যে এর একটি মূল উদ্দেশ্য, এর যে মূল একটি উদ্দেশ্য ছিল, এটা ছিল অ্যাকচুয়ালি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে, বিশেষ করে তোমার হিন্দু ও মুসলিম, ঠিক আছে। সো হিন্দু ও মুসলিমের মধ্যে কিন্তু ধর্মীয়তা মৈত্রী প্রতিষ্ঠা করা কিন্তু এর মানে ছিল, মূল উদ্দেশ্য ছিল, ঠিক আছে। সো এখানে কিন্তু অপশান সি কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। এখানে কি বলেছে দেখো, বলেছে কবে এবং কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো চৌসারের যে যুদ্ধটা এটা কবে এবং কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। সো এখানে চৌসারের যুদ্ধটা কবে হয়েছিল, এটা হয়েছিল আপনার 1539 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর এটা হয়েছিল কার মধ্যে, এটা হয়েছিল তোমার শেরশাহ, ঠিক আছে, শেরশাহ ও হুমায়ুন, ঠিক আছে, হুমায়ুন ও শেরশাহের মধ্যে হয়েছিল, ঠিক আছে। এবং এটা অ্যাকচুয়ালি তোমার বলতে গেলে চৌসার যুদ্ধ কেন বলা হয়েছে, এটা অ্যাকচুয়ালি চৌসা বলতে মানে বর্তমান বিহারের, ঠিক আছে, বর্তমান বিহারের একটা জায়গা, ওটার নাম তখন চৌসা ছিল, ঠিক আছে। তো ওই জায়গার মধ্যে এই যুদ্ধটা হয়েছিল, এই জন্য এটাকে চৌসার যুদ্ধ বলা হয়, ঠিক আছে। আর এটার মধ্যে তোমার শেরশাহ কিন্তু জয়লাভ করেছিল, ঠিক আছে। সো অপশন এ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনে কী বলেছে যে শেরশাহের সাম্রাজ্য বিভক্ত ছিল। তাহলে শেরশাহের যে সাম্রাজ্য ছিল এটা বিভক্ত ছিল কতটি প্রদেশে, সার্কাস বা প্রদেশে, এখানে কি হবে, আনসার কি হবে। তো দেখো এই যে শেরশাহ ছিল, শেরশাহ সুরি বা শের খানও বলা হয় এনাকে। সো ইনি একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তার সাম্রাজ্য সরকার বা প্রদেশ, ঠিক আছে, নামে পরিচিত ছিল। আচ্ছা, তাহলে তার যে এম্পায়ারটা বা সাম্রাজ্যটা এটা কিন্তু প্রদেশ, বাংলাতে প্রদেশ আর ইংলিশে সরকার, ঠিক আছে, সরকার হিসাবে মানে ছিল, নামে পরিচিত ছিল আর কি। সো এখানে কিন্তু তোমার মানে ঐতিহাসিক নথিভুক্তি অনুযায়ী এটা 47টি প্রদেশের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে 47 কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। এটার মধ্যে দেখো কি বলেছে ভারতের তোতা পাখি ছিলেন, তোতা পাখি, প্যারট অফ ইন্ডিয়া ওয়াজ, ঠিক আছে। তাহলে দেখো তোতা পাখি, এখন তোতা পাখি এটা যারা হিস্ট্রি পড়েনি, এটা কোয়েশ্চেনটা শুনলে একটু হাসি পায় যদিও, বাট
তোতা পাখি বলতে এখানে মানে কি বলে একটা মানে একটা ইয়ে আর কি, যা একটা আখ্যা বা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ঠিক আছে, আখ্যায়িত করা হয়েছে তোতা পাখি। হ্যাঁ, তানে উনার বিশেষ কিছু একটা ছিল বৈশিষ্ট্য বা এমন কিছু একটা, এই জন্যই তো ওনাকে বলা হয়েছে না। সো দেখো এখানে অপশন কিন্তু তোমার আমির খুসরু কিন্তু সঠিক উত্তর হবে। এখন তাহলে আমির খুসরু কে ছিলেন একটু বলে দিই। এই যে আমির খুসরু, ইনি ছিলেন একজন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত, আর হচ্ছে গিয়ে ইন্দো পার্সিয়ান সুফি, ঠিক আছে, সুফি সঙ্গীতজ্ঞ, ঠিক আছে, সঙ্গীতজ্ঞ ছিলেন এবং কবি ছিলেন এবং পণ্ডিত ছিলেন, ঠিক আছে। এনাকে ভারতের তোতা বলা হয়। তাহলে বোঝা গেছে আপনাদের যে ইনি অ্যাকচুয়ালি সুফি সঙ্গীত কবি, হ্যাঁ সঙ্গীতজ্ঞ কবি এবং পণ্ডিত, এই জন্যই এনাকে এই নামটা বলা হয়েছে ভারতের তোতা পাখি, ঠিক আছে। আর এটাকে অ্যাকচুয়ালি তোমার ওই ওদের ভাষায় বলে কে ওরা বলতো তুতি ই হিন্দ, তুতি ই হিন্দ বলতো, ঠিক আছে। তাহলে তুতি ই হিন্দ কাকে বলা হয়, কাকে বলা হতো, এটাও কিন্তু আমির খুসরুই হবে, ঠিক আছে। তাহলে তুতি ই হিন্দ এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। সো এই ধরনের কোশ্চেন কিন্তু পাওয়া যাচ্ছে। সো তোমরা এই যে তুতি হিন্দ বললাম, এটাও কিন্তু বলতে পারো যে প্রিভিয়াস ইয়ারের ইয়ে থেকে আমি বলতে পারছি যে এটাও একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তাহলে এটা তোমরা যারা প্রিভিয়াস ইয়ার দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো যে এটাও একটা কোশ্চেন হতে পারে, এবং এটা যেহেতু তোমরা বুঝে গেছো, সো এটা আশা করি তোমরা ইজিলি আনসার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে যে গুজরাটের জয়ের স্মৃতিতে কোন মুঘল সম্রাট বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজা, এখন বুলন্দ দরওয়াজা বা মহিমার দ্বার, ঠিক আছে, এটাকে মহিমার দ্বারও বলা হয়। তো এটা অ্যাকচুয়ালি তোমার মুঘল সম্রাট আকবর, ঠিক আছে, মুঘল সম্রাট আকবর কী করেছিলেন, উনি অ্যাকচুয়ালি তোমার গুজরাট জয় করেছিলেন, ঠিক আছে। তো এই জয়ের একটা স্মৃতি রাখার জন্য তিনি কি করেছিলেন, এই বুলন্দি দরওয়াজা নির্মাণ করেছিলেন, ঠিক আছে। আর এই যে বিশাল তোরণটি, এটা কিন্তু তোমার ফতেপুর সিক্রিতে অবস্থিত, যা ওই সময় অ্যাকচুয়ালি তোমার অল্প সময়ের জন্য, হ্যাঁ মুঘলের রাজধানী হিসেবেও ব্যবহৃত হয়েছিল ওই জায়গার মধ্যে। সো অপশন বি আকবর কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনে কী বলেছে যে কবে ও কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এটা তো চলে গেছে, এটা এই কোশ্চেনটা আবার চলে এসেছে এখানে। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনে তাজমহলের নকশাকার কে ছিলেন, ঠিক আছে, নকশাকার ছিলেন। তাহলে এখানে অপশন দিয়েছে উস্তাদ মনসুর, উস্তাদ ঈশা, উস্তাদ রহিম। তাহলে এটা কোনটা হবে? দেখো উস্তাদ আহমদ অ্যাকচুয়ালি তোমার উস্তাদ আহমদ লাহারি, হ্যাঁ উনি কিন্তু তোমার তাজমহলের প্রধান স্থপতি হিসাবে ওনাকেই গণ্য করা হয়। হ্যাঁ, কিন্তু নকশা কিন্তু এদের মধ্যে উস্তাদ মনসুর, উস্তাদ ঈশা, উস্তাদ রহিম কেউই বানায়নি, ঠিক আছে। সো এটা তোমার এদের কেউই নয় কিন্তু হবে, ঠিক আছে। উস্তাদ আহমদ লাহোরি যদি হতো তাহলে আমরা আনসার টিকমার্ক করতে পারতাম, কিন্তু এখানে নেই। সো অপশন ডি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো সুফিবাদের উৎপত্তি হয়েছিল কোথায়? তাহলে সুফিবাদের কোথায় উৎপত্তি হয়েছিল? দেখো সুফিবাদের উৎপত্তি জায়গায় আমার জানতে হবে যে সুফিবাদ কী ছিল। তো সুফিবাদ ছিল ইসলামের একটি রহস্যময় ধারা, ঠিক আছে, যা তোমার কি করে পারস্যে, ঠিক আছে, যা পারস্যে বর্তমান তোমার ইরান আর কি, উদ্ভব হয়েছিল এবং এটা কিন্তু তোমার পরে ভারত এবং বহু অন্যান্য অঞ্চলে কিন্তু এটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে। সো এটা কিন্তু তোমার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু পারস্যে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। পারস্য বলতে মানে বর্তমান ইরান আর কি, ইরানের মধ্যেই এটা হয়েছিল, উৎপত্তি হয়েছিল, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এখানে বলেছে ভাগবত পুরাণ পারসি ভাষায় কে অনুবাদ করেছিলেন, ঠিক আছে। সো এই যে ভগবত পুরাণ আছে,
পুরাণ অনেকগুলো পুরাণ আছে, যেমন কল্কি পুরাণ, ঠিক আছে, এরপরে বিষ্ণু পুরাণ, এরপরে গরুড় পুরাণ, এমন অনেকগুলি পুরাণ রয়েছে। সো ওই পুরাণগুলোর মধ্যে ভাগবত পুরাণও একটা পুরাণ রয়েছে, ঠিক আছে। সো ওই পুরাণটা পার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? তো এটা কিন্তু তোমার টোডরমল, ঠিক আছে। টোডরমল কিন্তু মুঘল সাম্রাজ্যের একজন অর্থমন্ত্রী ছিলেন, এবং তিনি প্রথম যে আকবর ছিলেন ওই ওনার শাসনকালে, এবং তিনি এই অনুবাদটি কিন্তু করেছিলেন, ঠিক আছে। সো অপশন এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেনে কি বলেছে, অন্ধকূপ ঘটনা ছিল। অন্ধকূপ ঘটনাটা কি? ব্ল্যাক হোল ইনসিডেন্ট ওয়াজ, ঠিক আছে। তাহলে ব্ল্যাক হোল ইংলিশটা দেখলে মনে হচ্ছে যে ওই আমরা যে জানি ব্ল্যাক হোল যার মধ্যে সব কিছু ইয়ে করে নেয়, এটা কিন্তু ওঠা না কিন্তু, ঠিক আছে। সেটা অন্ধকূপ কোনো একটা ইনসিডেন্ট, একটা ঘটনা, ঠিক আছে, ইতিহাসের একটা ঘটনা, যেটাকে অন্ধকারাচ্ছন্ন ঘটনা বলা হয়, এমন আর কি। আচ্ছা, ঘটনাটা কী ছিল? অ্যাকচুয়ালি কী হয়েছিল, তোমার কলকাতার অন্ধকূপ হত্যা, এটাকে বলা হয় কলকাতার অন্ধকূপ হত্যাও বলা হতো এটাকে, ঠিক আছে। এই যে ঘটনাটি, এটা তোমার 1756 খ্রিস্টাব্দে কি হয়েছিল, ঠিক আছে। এটা 22শে জুন হয়েছিল, হ্যাঁ। এবং যেখানে তোমার বাংলার যে নবাব ছিল, ওই নবাবের সেনাবাহিনী কি করেছিল, বন্দি করেছিল, ঠিক আছে। কাদের বন্দি করেছে? ব্রিটিশ বন্দীদের, ঠিক আছে, ব্রিটিশ বন্দীদের। এরপরে উনার যে বন্দি করেছে, এটা তোমার ফোর্ট উইলিয়ামের একটি ছোট, ঠিক আছে। সো ওই জনাকীর্ণ কাশাগার, ঠিক আছে, কারাগার আছে, ওইখানে তোমার সারা রাত আটকে রেখেছিল, ঠিক আছে। তো এটা তোমার কি যে বাংলার যে ওই সময় নবাব ছিল, ওই নবাবের তোমার যে সেনাবাহিনী, ওনারা কি করেছিলেন, ব্রিটিশের যে বন্দি ছিলেন, ওই ব্রিটিশের বন্দিদের ফোর্ট উইলিয়াম বলতে একটা জায়গা আর কি, ওই ফোর্ট উইলিয়ামের একটা মানে ছোট একটা কারাগার, তো এমন তোমার কারাগারের মধ্যে সারা রাত কী করেছিলেন, আটকে রেখেছিলেন, ঠিক আছে। তো ফলে কি হয়, তাদের সারা রাত যে এখানে যখন আটকে পড়েছিল, তাদের কি হয়েছিল, তোমার শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল, শ্বাসরুদ্ধকর পরিবেশ হয়ে গিয়েছিল, এবং তোমার গরম, এবং তোমার যেমন বায়ু শূন্যতা হলে কিন্তু গরম সৃষ্টি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এবং তোমার এই যে পানি শূন্যতা, ঠিক আছে, মানে তৃষ্ণাও পেয়েছিল অতিরিক্ত, যার কারণে এগুলির অভাবের কারণে কিন্তু অনেক অনেক বন্দি এখানে মারা গিয়েছিল, ঠিক আছে। সুতরাং এখানে আমি অপশানগুলো যদি দেখি, তাহলে এখানে পরিকল্পিত ষড়যন্ত্র, এখানে কিন্তু এটা কিন্তু সবচেয়ে মানে হবে না, ঠিক আছে, কারণ এটা কোনো পরিকল্পিত ঘটনা তো হতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ তো না এটা, ঠিক আছে। প্রাকৃতিক দুর্যোগ বলতে যেমন ভূমিকম্প, সুনামি আসলো, এই ধরনের জিনিস, তাহলে এটাও হবে না। আর দুর্ঘটনা এটা বলতে পারা যায়, কিন্তু দুর্ঘটনাও না, ঠিক আছে, কারণ দুর্ঘটনা বলতে ইনসিডেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কিছু একটা বোঝায়, কিন্তু এটা তো কোনো ইয়ের মধ্যে পড়ে না। সো অপশন ডি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এখানে দেখো কি বলেছে, পরবর্তী কোয়েশ্চেনে দেখো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোন বক্সারের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। সো বক্সারের যে যুদ্ধটা, এটা কিন্তু তোমার 1764 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং যে বক্সারের যে যুদ্ধটা, এটা কার কার মধ্যে হয়েছিল, এটা কিন্তু তোমার ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, ওই কোম্পানির বিরুদ্ধে তিনজন কিন্তু মানে একসাথে হয়েছিল। তিনজনের মধ্যে কে কে? একজন ছিলেন তোমার এখানে মীর কাসিম, ঠিক আছে, মীর কাসিম ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। এরপরে তোমার মুঘল সম্রাট শেরশাহ দ্বিতীয় আলম, ঠিক আছে, উনি ওনার সম্মিলিত সেনাবাহিনী, এই দুজনের সেনাবাহিনী যেটা ছিল, এটা মিলে ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা হয়েছিল। আর এক্ষেত্রে তোমার ব্রিটিশের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওটার কিন্তু যে নেতৃত্ব দিয়েছিলেন, উনি ছিলেন মেজর হেক্টর মনরো, ঠিক আছে। সো এদের মধ্যে কিন্তু এই যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের মধ্যে কিন্তু তোমার ব্রিটিশ কিন্তু জয়লাভ করেছিলেন, এবং পরে কিন্তু বাংলা ও বিহারের মধ্যে তাদের কিন্তু নিয়ন্ত্রণ বাড়ে এই ব্রিটিশ এই জয়ের ফলে, ঠিক আছে। সো অপশন সি বক্সারের যুদ্ধ কিন্তু বক্সারের যুদ্ধের সঠিক কিন্তু 1764 হবে, ঠিক আছে। সো এরপরে দেখো, এটাও কিন্তু লিঙ্ক কোয়েশ্চেন, এটার পরেরটাই এটা এমন বলতে পারো, ঠিক আছে। সেখানে বলেছে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন।
সো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি বলতে অ্যাকচুয়ালি কর বা রাজস্ব, ঠিক আছে, যেমন সুদ, হ্যাঁ, মানে কেউ কাউ থেকে টাকা নিলে যে সুদটা দিতে হয় এমন তর আর কি। তো এমন কর বা রাজস্ব দিতে হতো। সো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন। কে প্রদান করেছিলেন? তো দেওয়ানিটা অ্যাকচুয়ালি শেরশাহ আলম দ্বিতীয়, ইনি কী করেছিলেন, বক্সারের যুদ্ধতে হেরে গিয়েছিলেন 1764 খ্রিস্টাব্দে। তো হারার পর উনি 1765, দ্যাট মিন্স এর 1 বছর পরে, ঠিক আছে, একটা এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন, ঠিক আছে। তো যেহেতু হেরে গেছে, সো একটা চুক্তি করেন। এই চুক্তির মধ্যে কি হয়েছে, এই চুক্তির মধ্যে ব্রিটিশরা বলেছে যে তোমাকে কর দিতে হবে আমাদের, ঠিক আছে। সো এই চুক্তিতে কিন্তু যেহেতু স্বাক্ষর হয়ে গেছে, সো এখান থেকে কিন্তু তোমার বলতে পারো যে এরপর থেকে দ্বিতীয় শাহ আলম কিন্তু তাদেরকে ব্রিটিশ সাম্রাজ্যকে কিন্তু কর প্রদান করেছিল, ঠিক আছে। সো এই যে করটা, এটাকে দেওয়ানি বলা হয়, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কোয়েশ্চেন কি, পরের কোয়েশ্চেনে বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান উদ্ভাবক কে ছিলেন? সো এই কোয়েশ্চেনটা দেখে কিন্তু তোমরা অবশ্যই কর্নওয়ালিস কিন্তু টিকমার্ক করে দেবে, কিন্তু কর্নওয়ালিস কিন্তু সঠিক উত্তর নয়, ঠিক আছে। কারণ কর্নওয়ালিস কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত উদ্ভাবক ছিলেন না, ঠিক আছে। উনি কী ছিলেন? উনি ছিলেন প্রবর্তক, ঠিক আছে। 1793 সালে তিনি প্রবর্তন করেন এটা। এবার তাহলে এটার প্রকৃত উদ্ভাবক কে? এটার প্রকৃত উদ্ভাবক অ্যাকচুয়ালি এই যে প্রস্তাবটা 1776 সালে ফিলিপ ফ্রান্সিস কিন্তু ওনাকে দিয়েছিলেন, কর্নওয়ালিসকে। ফিলিপ ফ্রান্সিস কিন্তু এই প্রস্তাবটি দিয়েছিলেন চিরস্থায়ী বন্দোবস্তের। সো এরপরে তোমার কর্নওয়ালিস 1793 সালে গিয়ে এটাকে করে, ঠিক আছে, প্রবর্তন করে। এরপরে দেখো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, এটা আবার চলে এসেছে। এরপর দেখো পরবর্তী কোয়েশ্চেনে কী বলা হয়েছে, 1817 খ্রিস্টাব্দে রামমোহন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 1817 খ্রিস্টাব্দে রামমোহন কী করেছিলেন? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এবার কার সাহায্যে করেছিলেন? তো ইংরেজদের মধ্যে সব ইংরেজ তো মানে কুটিল দুষ্ট হয় না। সো কিছু কিছু ইংরেজ ভালোও ছিল, কিছু কিছু ইংরেজ ভালো কাজও করে গেছে, যার কারণে তাদের নাম এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। সো এদের মধ্যে একজন ছিলেন যেমন তোমার শিক্ষাবিদ, হ্যাঁ, স্কটিশ শিক্ষাবিদ ছিলেন, এবং সমাজসেবী ডেভিড হেয়ার, ঠিক আছে। সো ডেভিড হেয়ার কী করেছিলেন? সাহায্য করেছিলেন, ওনাকে সমাজসেবকও বলা হয় এবং স্কটিশ শিক্ষাবিদ তিনি, ঠিক আছে। সো 1817 সালে কী হয়, কলকাতায় হিন্দু কলেজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। সো অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছিলেন। সো বিদ্যাসাগর কিন্তু অনেকগুলি বালিকা বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। সো এর মধ্যে সংখ্যা যদি আমরা বলি, এটা কিন্তু 33টি বালিকা বিদ্যালয় 33 প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। এরপর দেখো, এরপরে বলেছে যে নব্যবঙ্গরা হলেন, ঠিক আছে, বা ইয়ন বেঙ্গল আর দ্য ফলোয়ার্স অফ, তাহলে কার অনুগামী, ঠিক আছে। তো ইয়ন বেঙ্গল যেটা, এটা একটা আন্দোলন ছিল, ঠিক আছে। এখানে আন্দোলনে কি হতো, এই আন্দোলনের মধ্যে তোমার হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ডিরোজিও, ঠিক আছে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এর মানে ওনার আন্ডারে কিছু অনুগামী, হ্যাঁ, একদল ছাত্রদের দল ছিল, এদের ইয়ন বেঙ্গল বলা হতো, ঠিক আছে। সো এদের কিন্তু তোমার ডিরোজিওর অনুগামী কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর দেখো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো স্বামী বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ মিশন কিন্তু প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, যেটা তুমি বর্তমানে দেখা যায়, যেমন এর মধ্যে রয়েছে বেলুড় মঠে। সো এখানে কিন্তু রামকৃষ্ণ মিশন কিন্তু 1897 খ্রিস্টাব্দে কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। সো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোয়েশ্চেনে বলেছে যে বঙ্গভঙ্গ কখন রদ হয়, ঠিক আছে। সো বঙ্গভঙ্গ তোমরা সবাই জানো যে 1905 সালে কি হয়, লর্ড কার্জন, হ্যাঁ, একজন লর্ড ছিল, উনি কি করেছিলেন, উনি তোমার যে বঙ্গভঙ্গ, হ্যাঁ, এটা করেছিলেন, প্রবর্তন করেছিলেন, এবং কার্যকর ও ব্যাপকভাবে করেছিলেন, এবং রাজনৈতিক প্রতিবাদ ও স্বদেশী আন্দোলনের কারণে কিন্তু এটা করেছিলেন, ঠিক আছে। সো এই তোমার এই যে এটার প্রতিবাদ করা হয় এবং স্বদেশী আন্দোলন কিন্তু এখানে তোমার মানে করার কারণে এটা কিন্তু 1911 খ্রিস্টাব্দে কিন্তু রদ করে দেওয়া হয়, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এই যে রদটা মানে কে স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গটাকে রদ করেছেন, এটা লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে, এই বিভাজনটা কিন্তু বাতিল করেন। এবং তখনই কিন্তু বলতে পারো যে ভারতের যে রাজনীতি রয়েছে কলকাতা,
তখন থেকে মানে কলকাতা থেকে এটা যে রাজধানীটা এটা নয়াদিল্লিতে স্থানান্তরিত করা হয়। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। সো অপশন কিন্তু এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে দেখো পরবর্তী কোয়েশ্চেনে ভারতীয় মুসলিম সমাজ ও ধর্ম সংস্কারের আন্দোলনের নেতা ছিলেন। তাহলে ভারতের যে মুসলিম সমাজ ও ধর্ম সংস্কারের আন্দোলনের নেতা কে ছিলেন? এটা ছিলেন সৈয়দ আহমেদ খান। এখন সৈয়দ আহমদ খানের সম্পর্কে কিছু যদি আমরা বলি তাহলে উনি ছিলেন একজন ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে বিশিষ্ট মুসলিম সংস্কারক। ঠিক আছে, এরপরে তিনি কি করেছিলেন? তিনি আলিগড় আন্দোলনের সূচনা করেন, শুরু করেছিলেন। এবং তিনি কি করেছিলেন? তিনি মুসলমানদের উন্নতির জন্য আধুনিক পশ্চিমা ধাঁচের শিক্ষার পক্ষে, হ্যাঁ, এরপরে সওয়ালকেরা এবং কি করেছিলেন? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজও প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এবং তিনি কি করেছিলেন? পর্দা প্রথা, এরপরে বহুবিবাহ এবং সহজ বিবাহ বিচ্ছেদের মতো সামাজিক যে কুফলগুলি রয়েছে এদের বিরুদ্ধে কিন্তু তিনি প্রচার করেছিলেন। ঠিক আছে, সো বলতে পারো উনি একজন মানে ভারতীয় মুসলিম সমাজ ও ধর্ম সংস্কারের একজন নেতা ছিলেন তিনি। ঠিক আছে, এর পরবর্তী কোয়েশ্চেনে কী বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে নিচের আন্দোলনগুলির কোনটি চৌরি চোরা ঘটনার জন্য প্রত্যাহত হয়েছিল? ঠিক আছে, সো এখানে তোমার এই যে ঘটনাটা চৌরি চোরা ঘটনা, এটা আগে জেনে নিই এটা কি। সো এই ঘটনাটা এটা কিন্তু তোমার গোরখপুর জেলার চৌরাচুরি শহর। ঠিক আছে, এই চৌরাচুরি শহরে কী হয়েছিল? এই আন্দোলন মানে এই যে একটা আন্দোলন হচ্ছিল তখনই। ঠিক আছে, আন্দোলনটার নাম হচ্ছে কি অসহযোগ আন্দোলন। ঠিক আছে, তো এই যে অসহযোগ আন্দোলন যে আমরা মানে করব না, মানে ইংরেজদের সাথে যে ইয়েরা ছিল, মানে ভারতীয় সৈন্যরা যারা ইংরেজদের আন্ডারে কাজ করছিল, তারা বলছে যে আমরা কাজ করব না, করব না, কাজটা সব বন্ধ করে দেব। ঠিক আছে, সো এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছিলেন তারা কী করেছে? তাদের মধ্যে একদল বিক্ষোভকারী তোমার পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ঠিক আছে, তো এই সংঘর্ষের কারণে কিন্তু যে পুলিশের থানাটা ছিল এটাকে জ্বালিয়ে দেওয়া হয় এবং এই ক্ষেত্রে কিন্তু তোমার 22 জন পুলিশের মৃত্যু হয়। ঠিক আছে, সো এই জন্য কিন্তু এই যে এই ঘটনাটির দ্বারা কিন্তু গান্ধীজি কিন্তু খুবই মর্মাহত হন, কারণ গান্ধীজি কিন্তু অহিংসার প্রবর্তক ছিলেন। তিনি চাইছিলেন যে অহিংসভাবে যাতে আমরা করতে পারি। ঠিক আছে, এটার বিরোধ করতে পারি, কিন্তু এটা কিন্তু তিনি করতে পারেননি, কারণ এখানে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে এবং একটা বড়সড় একটা ঘটনা হয়ে গেছে, যার কারণে তিনি কি করেছিলেন? এটা 1920 সালে তোমার এই যে অসহযোগ আন্দোলন এটাকে করেছিলেন, প্রত্যাহার করেছিলেন। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় লাস্ট কোয়েশ্চেন আজকে। এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? তো প্রথম বিশ্বযুদ্ধের যে মুখ্য কারণ এটাকে বলা হয়, এটা অ্যাকচুয়ালি তোমার সেরাজেভো হত্যাকাণ্ড। ঠিক আছে, সেরাজেভো হত্যাকাণ্ড এটা কি ছিল? এটা অ্যাকচুয়ালি ছিল তোমার অস্ট্রিয়ার যে আর্চডিউক, ঠিক আছে, ফার্দিনান্দ ছিল, ওই যে ফার্দিনান্দ আর ওনার স্ত্রী সোফি, ঠিক আছে, এদেরকে কিন্তু হত্যা করা হয়েছিল। ঠিক আছে, সো এই হত্যার কারণেই কিন্তু এখানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিলো এরপর থেকেই। ঠিক আছে, সো এখানে যে প্রধান কারণ বা প্রত্যক্ষ কারণ বলে বলা হয় এটা কিন্তু সেরাজেভো হত্যাকাণ্ড। ঠিক আছে, তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর। সো আজকের কোয়েশ্চেনগুলি আশা করি ভালো লেগেছে, হেল্পফুল লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে দেবেন ভিডিওটা। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।